দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি একদম এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পরেই শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে মব আর হবে না এই দেশে। তো ওনার কথা শুনেই মবকারীরা সবাই ঘরে ঢুকে গেছে, এরকম পরবর্তী সময়ে মনে হয় নাই। আমার মনে হয়েছে উনি বলার জন্য বলেছেন, এবং তারপরে এই যে মব হবে না কথা বলার পর মব না হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার তিনি তা তেমন কিছু নিয়েছেন বলেও আমি বুঝতে পারিনি। উনি হয়তো মনে মনে নিতে পারেন, আমি বলতে পারবো না, বাট আমি বুঝিনি যে উনি কী পদক্ষেপ নিয়েছেন। এবং আমার কাছে সবসময় মনে হয়েছে, এখন পর্যন্ত মনে হচ্ছে, যতদিন সংসদ চলেছে ততদিন তো মনেই হয়েছে যে উনি যতটা না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে ব্যস্ত ছিলেন, তার চেয়ে বেশি ব্যস্ত ছিলেন এই জুলাই সনদ, এই এনসিপি, এই জামাত, এদেরকে ঘায়েল করার জন্য নানা রকম আইনগত বিষয় নিয়ে উনি বেশি ব্যস্ততা দেখিয়েছেন, এবং সব বিষয়ে ওনার কথা বলার এক ধরনের প্রবণতা আমি লক্ষ্য করেছি। কিন্তু এটা খারাপ না, এটা ভালো। একজন লোক বিশেষভাবে জ্ঞানী হতেই পারেন, উনি অন্যদিকে ওনার মনোযোগ থাকতেই পারে। কিন্তু আমার মানে যেটা প্রত্যাশা ছিল যে প্রধানমন্ত্রী তো ওনাকে দায়িত্ব দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কেন দিলেন? উনি মনে করেছেন এই কাজটা উনি ভালো পারবেন। কিন্তু আনফর্চুনেটলি আমি মনে করি যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তেমন কোনো কাজ দেখাতে পারেননি, এটা আমার কাছে মনে হয়েছে। এবং ওই সময় আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান, দেখবেন যে ওই সময় কী পরিমাণ মব হয়েছে, কী পরিমাণ অন্যায় হয়েছে, ছিনতাই হয়েছে, অপরাধ হয়েছে, আপনি দেখতে পাবেন, এবং সেটার কোনোটাই সুখকর না। তো তারপরে এখন সংসদ শেষ হয়েছে, অধিবেশন শেষ হয়েছে, এখন ওনাকে একটু একটু কথা বলতে শুনতেছি আমরা, এবং এটাও শুনলাম মাঝখানে যে পুলিশের মধ্যে নাকি আস্থা, আত্মবিশ্বাস ফিরে এসেছে। কাজেই সেনাবাহিনী এখন ব্যারাকে চলে যাবে। তো হলে ভালো, সেনাবাহিনী ব্যারাকে যাওয়াটা আমি কোনো মনে করি না, মনে করি আরও আগেই যাওয়া উচিত ছিল। কারণ সেনাবাহিনী যে মাঠে ছিল এটি তো আমি কখনো টের পাইনি। সেই অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত পুরো সময় সেনাবাহিনী বাইরে ছিল, মাঠে ছিল, এবং পুরোটা সময় জুড়ে পুলিশের মোরালিটি নিয়ে আলোচনা হয়েছে, এবং সেনাবাহিনীকে মোরালিটি নিয়ে কিন্তু কোনো সেনাবাহিনী কি করছে ভাই আমি টের পাইনি। আচ্ছা, এটা যে যাই বলেন, ওনারা কিছু করছে বলে আমার কাছে মনে হয় না। মানে এখন ওনারা ব্যারাকে গেলেও আমাদের দেশের আমরা যে খুব হাহুতাশ করবো তাও না, আরো আগে যাওয়া উচিত। ব্যারাকে যাওয়ার কথা বলা হচ্ছে, সেনাবাহিনী প্রথমে যখন ডিপ্লয়েড করা হলো বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন দিয়ে 60 দিন করে বাড়ানো হলো, লাস্ট ইসের পরে কি এরপরে আর বেড়েছে? আমার তো মনে হয় আর বাড়েনি। তাহলে তো ব্যারাকেই থাকবার কথা না। এখন ব্যারাকে তো চলে যাবে, হয়তো 2 দিনের মধ্যে চলে যাবে, অথবা গেছে আমি জানি না। আচ্ছা, তো কয়দিন আগে পড়ছি আমি যে ওনারা ব্যারাকে চলে যাবে, এবং কালকে দেখলাম, কাল পরশুদিন দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্যারাকে চলে যাবে। তো ভালো ভালো, যে মানে একটা কি ছিল একটা। আচ্ছা, আজকে দেশ রূপান্তর পত্রিকা একটি সংবাদ করেছে এই পুলিশ নিয়েই, যে পুলিশ যে পদক দেওয়া হয়, এই পদক তদবির সিন্ডিকেটে আবদ্ধ আছে। আরো নানা সিন্ডিকেটের কথা আমরা শুনি। যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হচ্ছে পুলিশের, আপনার কি মনে হয় সিন্ডিকেট থেকে কি বাংলাদেশে বের হওয়ার কোনো উপায় আছে না? বের হবে? এটা খুব সহজ না। আচ্ছা, এবং সহজ না মানে কি, আসলে সহজ না কথাটা ঠিক না, ঠিক নাই কারণে সহজ হতো কখন, ধরেন কেউ চেষ্টা করতেছে তারপরে পারতেছে না, এটা হলো সহজ না কঠিন বোঝা যেত। কেউ এটা নাকি এটা ভাঙার কেউ চেষ্টা করতেছে, এটি আমি জানি না, আমার জানা নাই। কারণ সিন্ডিকেটের নাই কোথায়, ধরপাকড়টা নাই কোথায়, সবই কি যোগ্যতা দিয়ে হয়? এদেশে সব হয় না রে ভাই। কাজেই কে কার কাছে, কার কোন ভাই আছে, কে কত কাছে যেতে পারে ক্ষমতার, ওই যোগ্যতা হলো বড় যোগ্যতা এখানে। এই যে আপা বসে আছে আমার সামনেই বলি, উনি তো এমপি হয়েছেন, ওনাকে আমরা দীর্ঘ গত 5-10 বছর ধরে দেখতেছি, উনি বিএনপির পক্ষে, দলের পক্ষে নানা রকম কথা বলেছেন। তো ওনাদের যারা এমপি হয়েছেন সবাইকে দলের জন্য এতটুকু আপনার শ্রম দিয়ে এমপি হয়েছেন? এখানে তো এমন মহিলা এমপি আছে যে জীবনে কোনোদিন একদিনের জন্য বিএনপি করে নাই, হয়ে গেছেন। কিভাবে হয়েছেন? তদবিরের মাধ্যমে হয়েছেন। আচ্ছা, তো ওই তদবিরটা কে না বুঝছে, আলোচনা হয়েছে, এটা নিয়ে পত্রপত্রিকা লেখালেখি হয়েছে, মানুষ হাসাহাসি পর্যন্ত করছে। আচ্ছা, কিন্তু যার মাধ্যমে হয়েছেন সেও লজ্জা পায় নাই, যিনি হয়েছেন ওনার তো লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই নাই। ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়কে একটা প্রশ্ন আপার কাছে করব, আর আইন শৃঙ্খলা বিষয়ে তো প্রশ্ন থাকলেই বলবেন। সেটা হচ্ছে আপা, আমরা দেখলাম আপনারা যারা যোগ্যরা গিয়েছেন আমরা সত্যি আনন্দিত হয়েছি,
কিন্তু এর বাইরে এমনও দেখেছি যে নির্বাচনে মনোনয়ন পেয়েছে ধানের শীষ নিয়ে, পরাজিত হয়েছে, অর্থাৎ জনগণ তাকে চায়নি এমপি হিসেবে, তাদেরও এই সংরক্ষিত আসনে তো মনোনয়ন দেওয়া মানে এমপি হয়ে যাওয়া, তো এইটা দেওয়া হলো, এটাকে মানে আপনার কি মনে হয় এটা ঠিক আছে যে জনগণ চাইলো না তারপর আবার তাকে এক্সট্রা সুবিধা দিয়ে সংসদে পাঠানোটা? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকে। এই যে কথাটা মাসুদ ভাই বললেন যে কাউকে কাউকে দেওয়া হয়েছে যারা কোনোদিন ধানের শীষ করেছে কিনা সন্দেহ আছে। উনি বলতেই পারেন, উনি একজন সাংবাদিক, বিদগ্ধ সাংবাদিক, অনেক খোঁজ খবর রাখেন, বলতে পারেন। বাট রাজনৈতিক দলের যে ক্রাইটেরিয়াগুলো সিস্টেমের মধ্যে ফেলা হয় সেখানে যদি পড়ে যায় হয়তো দিয়েছেন। আপনার কথা ঠিক যে জনগণ যাকে প্রত্যাখ্যান করেছে তাকে আবার কেন, কারণ এটা তো নিশ্চিত এমপি, এটা তাকে কেন প্রথমেই এই চিন্তা করা হলো না? তো হয়তো দল মনে করেছে যে জায়গা থেকে ফেল করেছে ওই জায়গাটায় তাকে দিয়ে কাজ করাবে। আচ্ছা, ওই হিসেবটা থাকতে পারে। আপনার আবার মনে করেন যে ফ্যামিলির একটা হিসাব থাকতে পারে। ওইখানে কেউ আপনার হয়েছে, যেমন ধরেন তুলি, সে মায়ের ডাকের আহ্বায়ক, সে গুম পরিবারের একজন, তার সাথে যে ফাইট দিয়ে পাশ করেছে সেও গুম থেকে ফিরে এসেছে। তো ওই হিসাবটা হয়তো করেছে যে তাকে মূল্যায়নটা করা উচিত, যেহেতু বিএনপির সুযোগ আছে এইবার ওইভাবে। কিংবা আরেকজন আছে যার স্বামীকে মেরে ফেলা হয়েছে আপনার যশোরের, তো এরকম মূল্যায়নটা করেছে। কিংবা আমি আরও যদি বলি আপনাকে, যেটা মাসুদ ভাই বললেন কখনোই বিএনপি করে নাই, আপনার একজন এমপি হিন্দু, তাকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সময় ছিল, কিন্তু সে কি বলেছে আমি বলি, সে বলেছে আমি তো গত বছর 25-এ আমি জয়েন করেছি। জয়েন করলে কিন্তু আর কোনো কথা থাকতে পারে না, কারণ সে তো অকেশনালি জয়েন করেছে। এবং শুধু জয়েন করেছে তা না, তার সাথে 40 লক্ষ আপনার নিম্ন বর্ণের হিন্দু সমাজ আছে। 40 লক্ষ আপনি যদি ভোটার বলেন, 40 লক্ষ ভোটারকে আপনি দিব্যি 2 দিয়ে ভাগ করে আপনি 20টা এমপি বানানো যায়। অনেক এমপি হয়েছে 1 লাখ 1.25 লাখ ভোট পেয়ে। তাহলে এতগুলা এমপির যে আপনার কন্ট্রিবিউটার, যে প্রতিনিধিত্বকারী, তাকে যদি একটা এখানে দেয় ওই কারণে, এটাও নো ডাউট আমরাও স্বীকার করি, হিন্দুরাও দিয়েছে, আপনারাও জানেন হিন্দুরা 2 হাত ভরে ভোট দিয়েছে বিএনপিকে, যেটা কোনো দিন আগে দেয় নাই। তো যে হিন্দুরা এতগুলো ভোট দিল তাদের একজন প্রতিনিধি কে, এবং এই বিশেষ সুবিধাটা দেওয়া না, বিশেষ বর্ণের মানে হিন্দুদের মধ্যেও একটা আছে, একটা সম্প্রদায়, মতুয়া সম্প্রদায় বলে একটু নিম্ন বর্ণের। তো সেই বিশেষ সম্প্রদায়কে মূল্যায়ন করাটা, এটাকে আমি অন্য চোখে দেখি না, বরং ভালোই দেখি। আচ্ছা, পাশাপাশি আপা যদি এইটাকে আলোচনার জন্য বলছি, জামাতের যারা এখন আপনাদের বিরোধী রাজনৈতিক শক্তি, তারা তো অভিযোগ নির্বাচনের আগ থেকে করছিলেন, পরেও করেছেন যে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাচ্ছে। তাহলে এইটা কি সেটার একটা দৃষ্টান্ত স্থাপন হলো? নো, যেহেতু উনি এইখানে এটা তারা ভুল বলেছে, তারা পারে নাই, তারা তো হিন্দুকে নমিনেশন দিয়েছে। জামাত একটা, আমি বলি এই মতো সম্প্রদায়ের যার কথা বলছেন, ইনি আওয়ামী লীগের পদধারী ছিলেন। এটার সাথে ওটা না, হিন্দুদের মধ্যে ভট্টাচার্যরাও ভোট দিয়েছে, মতুয়ারাও ভোট দিয়েছে, সবাই দিয়েছে। আমি এইখানে বলবো, তারা যে কথাটা বলেছে আওয়ামী লীগ ভোট দিয়েছে, নো, আওয়ামী লীগ না। তারা যেহেতু একটা ধর্মীয় দল, যাকেই আপনার মনোনয়ন দিক বা হিন্দু ধর্মের কমিটি বানাক, কোনো লাভ নাই। তো হিন্দুরা তো এটা ঠিক বুঝে যে ওই মৌলবাদ আসলে তাদের কি হতে পারে। আচ্ছা, যে কারণে নিজের বুঝটা সবাই বুঝে, যে কারণে তারা মনে করেছে যে তাদের চেয়ে বিএনপিকে ভোট দেওয়া বেটার। আমার মনে হয় চমৎকার উত্তর দিয়েছেন। এবার আপা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমাদের মূল বিষয় একটু, আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে পরিস্থিতি আছে এতে আপনি সন্তুষ্ট কিনা? আমি আপনাকে বলি, প্রথমে বিএনপি 2.5 মাসের সরকার, 2.5 মাসের সরকারের কাছ থেকে
আপনি বা মাসুদ ভাই বা জনগণ যদি 5 বছরের আশা করে, এটা হয় না। আর এত বিশ্রী অবস্থা ছিল সেই ইন্টারিম সরকার, তার আগের স্বৈরাচার সরকার থেকে শুরু করে আইন শৃঙ্খলা মানে রিলেটেড, এবং এই যে মব কালচার, সন্ত্রাসী কালচার এত বেশি ছিল যে কল্পনাই করা যায় না। রাতারাতি তো জিরোতে আনা যায় না, রাতারাতি 10% আনা যায় না 100% থেকে। সেইখানে আপনি যদি ইন্টারিম সরকারের সময় ধরেন একটা দিন আর 10টা দিন ধরেন টানা, আর এখনকার টানা 10টা দিন আপনি হিসাব করেন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আমার কাছে এটাই মনে হয়। তো আপনি সুযোগটা তো দিতে হবে। একটা সরকার এতদিন পরে মানে গণতন্ত্রকে হাতে নিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছেন, গণতন্ত্রকে হাতে নিয়ে। হ্যাঁ, আগে 15-20 বছর কোনো গণতন্ত্র ছিল না। তো সেখানে গণতন্ত্রকে রক্ষা করার জন্য তার একটা কাজ করলে হয় না, A to Z কাজ করতে হয়। তো সেই A to Z কাজ করতে গেলে 2-1টা কাজ ভুল হতে পারে, আচ্ছা, এবং সঠিকভাবে করা যায় না সব কাজ। তো সেই হিসেবে আপনাকে সময় দিতে হবে। আপনি 6 মাস পরের কথা বলেন, 1 বছর পরে কথা বলেন, আমি মেনে নিই না। অবশ্যই আমরা সময় দিতে চাই, আমরা চাই যে পরিস্থিতি উন্নতি ঘটুক, কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি গড়ে অনেক শীর্ষ সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়েছে। কয়েকদিন আগে দেখলাম বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারা যেন যাদের ছেড়ে দেওয়া হয়েছে, জামিনে দেওয়া হয়েছে, তারা যদি ফের অপরাধে জড়ায় তাহলে এটা মানে ভালোভাবে নেওয়া হবে না, এই টাইপের একটি বক্তব্য তিনি দিয়েছেন। তো এই সন্ত্রাসীরা কি এই বক্তব্য শুনে ভালো হবে বলে মনে হয়, বা মানে দৃশ্যত অ্যাকশনে না গিয়ে? শোনেন, অপরাধ ছাড়া তো অ্যারেস্ট করা যায় না। একটা সরকার ছেড়ে দিয়েছে, তাদের খুঁজে এনে কাজ করার চেয়ে বরং ডেভেলপমেন্টের কাজগুলো তো করতে হবে। তো এটা যখন বলছে যে সেকেন্ড টাইম যদি তাদেরকে দেখে আবার অপরাধে, এবং তারা অপরাধে জড়াবে, এটাই স্বাভাবিক। অপরাধী সবসময় অপরাধকেই খুঁজে বেড়ায়, বা অপরাধ তাকে খুঁজে বেড়ায়। তো সেইখানে উনি এটা বলছে যে নেক্সট টাইম যদি সে এই অপরাধ করে, ধরা পড়লে কিন্তু তারা রক্ষা নাই, এই কথাটাই বলতে চেয়েছে। জি, ধন্যবাদ আপা আপনাকে। মাসুদ কামাল ভাই, আপনি যদি আপার বক্তব্যের উপর কিছু বলতেন, এরপরে আমি। না, বলা কিছু উনি যেটা বলছেন ওনারা মূল্যায়ন দিয়েছেন, এখানে আমি নতুন করে কি বলবো। আচ্ছা, তাহলে সাম্প্রতিক যে ইয়াটা চলছে, হামে প্রতিদিন অনেক শিশু মারা যাচ্ছে, এই বিষয়টি নিয়ে অনেক আলোচনাও হচ্ছে। আমি যদি একটু বলতে চাই, একটি উল্লেখ করতে চাই, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনিও ভালো বিশ্লেষণ করেন। তিনি কয়েকদিন আগে বলেছেন, যখন অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির বিষয়টি বারবার সামনে আসছে, তখন তিনি বলেছেন যে শিশু হত্যা তাদের ইন্টেনশন ছিল না। আপনার কি মনে হয় যে তাহলে তো, এবং আমি পাশাপাশি উল্লেখ করতে চাই, ছাত্র মৈত্রী সহ কয়েকটি ছোট ছোট সংগঠন দেখলাম যে অন্তর্বর্তী সরকারের বিচারও দাবি করছে। তো ইন্টেনশন যদি না থাকে তাহলে কেন আবার বিচার দাবি করা হচ্ছে? তাদের যেটা ইন্টেনশন ছিল না, এটা জাহেদ সাহেব বুঝলেন কিভাবে? জ্যোতিষ থেকে, উনি কি জ্যোতিষ? আর ওনাকে এরকম ভার্ডিক্ট দেওয়ার একতেরই বা কে দিল? উনি কি করে ভার্ডিক্ট দিচ্ছেন যে ওনাদের ইন্টেনশন ছিল না? শোনেন, আমি একটা কথা বলি। ধরেন আপনি ঘরে শুয়ে আছেন এবং শোয়ার সময় আপনি একটা কয়েল জ্বালিয়ে শুলেন। সবাই বললো যে কয়েলটা তুমি জ্বালিয়ে শুয়েন, এখান থেকে কিন্তু আগুন ধরতে পারে। আপনি না, কিছু হবে না, শুয়ে আপনি শুলেন, ওটা মাটিতে পড়লো, কাপড়ে ধরলো, আগুন ধরে গেলো, ঘরটা পুড়ে গেল। আপনার কি ঘর পোড়ানোর ইন্টেনশন ছিল? ছিল না তো। কিন্তু এদিকে ঘরটা পুড়ে নাই, পুড়ছে তো। এখন ওনার ঘর পোড়ার ইন্টেনশন ছিল না, কিন্তু উনি কি হয়েছে, উনি সাবধানতা অবলম্বন করে নাই। ওনার এই অসাবধানতার কারণে, ওনার এই অবিমৃষ্যকারিতার কারণে এই ঘরে আরো হয়তো মনে করেন 10টা গরু ছিল, ছাগল ছিল, একটা বাচ্চাও ছিল, সবাই পুড়ে মরে গেছে। অতএব ওনার ইন্টেনশন ছিল না, এটা বলে পার পাওয়া যাবে? বলেন যাবে কিনা? এখন ইন্টেনশন ছিল না, এটা উনি জানলেন কিভাবে? এটা ভাই আমার বুঝান। মনে হয়েছে ভাই, সেটা হলো যেমন বাণিজ্য চুক্তি নিয়েও তো সমালোচনা হচ্ছে এই বিষয়ে, কিন্তু বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি তো ওই সময় এই চুক্তিটার মেইনই ছিলেন, অর্গানাইজার ছিলেন। তিনি যেমন বলেছিলেন যে এই চুক্তির আগে জামাত এবং বিএনপির কনসার্ন নেওয়া হয়েছিল। আমার কাছে ডাক্তার জাহেদ সাহেব, তিনি যেহেতু প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হয়তো বিএনপির কানেক্টিভিটি তার আগে থেকেই তো ছিল।
তো সে জানে কিনা বিএনপির সঙ্গে আলোচনা করে সে কি কখনো বলেছে আমার সঙ্গে আগে থেকে বিএনপি কানেক্টিভিটি ছিল? না, আমরা ধারণা করতে পারি কিনা, যেহেতু আপনি ধারণা কেন করবেন? প্রধানমন্ত্রীর ফাহমিদা কি বিএনপির আগে সে উনি ছিল, কানেক্টিভিটি ছিল? আচ্ছা, আপনি কেন ধারণা করবেন? প্রধানমন্ত্রীর একটা ট্যাকটিক আছে, উনি অনেককে যারা ওনার রাজনীতি করেন নাই এমন অনেক লোককে উনি ওনার কাছে নিয়েছেন। গুড টেকনিক, আমি এই টেকনিক কিন্তু সমালোচনা করছি না, কিন্তু তার মানে এই নয় উনি তো মানুষ না, ফেরেশতা না তো। আচ্ছা, তো তার মানে এই নয় যে উনি সবগুলি কাছে নিয়ে খুব ভালো কাজ করছেন। আমি ওনাকে এই এরকম মনে করি না। ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। কাজে ওনার কানেক্টিভিটি ছিল, এটা উনি কোনোদিন বলেছেন এর আগে যে আমার সঙ্গে বিএনপির একটা সম্পর্ক আছে। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনাকে আমি আমার সামনে ব্যক্তিগত আলাপচারিতায় অথবা টকশোতে ওনাকে আমি বলতে শুনেছি উনি অন্তর্বর্তীকালীন সরকারের সাইড নিয়েছেন, পক্ষ নিয়েছেন। উনি প্রকাশ্যে বলতেন এটা, আমি তো একটা পক্ষ নিয়ে নিছি। তো ওই যে পক্ষ নিয়েছেন আগেই শুরুতে, একদম শুরুতে উনি পক্ষ কেন নিয়েছিলেন? এই কথাটা বলার জন্য যে ইন্টেনশন খারাপ ছিল না। ভাই ইন্টেনশন খারাপ ছিল কি ছিল না এটা বিচারক দেখবেন। উনি বিচারক, উনি প্রতিমন্ত্রী হয়েছেন, উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদা। ওনাকে জানতে হবে ওনাকে কোথায় থামতে হবে, এটা ওনাকে জানতে হবে। ওই যে একা একা টকশো করেন তখন এসে বসুক না একদিন আমার সঙ্গে, ইন্টেনশনটা আমি দেখি। আচ্ছা, এত সহজ না দুনিয়াটা, ইন্টেনশন থাকাটা ইম্পর্টেন্ট না। যদি শেখ হাসিনা বলে এই বাচ্চাদেরকে মারা আমার ইন্টেনশন ছিল না, আপনাকে তো প্রমাণ করতে হবে ছিল কি ছিল না। তো এখানে কেউ কি বলছে, নূরজাহান বলছে এবং তো আমার ইন্টেনশন ছিল না বলছে, তো উনি একবারে কি করে বলেন? কারণ উনি ওই যে বলছিলেন আমি একটা পক্ষ নিয়ে নিছি, ওই পক্ষ নেওয়ার কারণে এখনো পক্ষ নিচ্ছেন। এই কারণে যদি শেখ হাসিনা কয়জন শিশুকে মারছে বলেন আপনি আমাকে, যদি 10 জন শিশুকে মারে মহা অন্যায় করছে, একজনকে মারে মহা অন্যায় করছে, আর এখানে অলরেডি 315 জন হিসাবে আমরা পাইছি, এটা অন্যায় না? এই 300 শিশুর মূল্য জীবনে কোনো মূল্য নাই। শুনেন, আমার জীবনের মূল্য কি আমি জানি, কারণ আমি জীবনের শেষ প্রান্তে চলে আসছি। আমার যা দেওয়ার আমি এই দেশকে দিয়ে দিছি, আমি এটুকুই পারি, এটুকু আমার ক্ষমতা। একটা শিশু সে ভোলার হোক আর ভুরুঙ্গামারির হোক, সে কোথায় যেত আপনি জানেন না। হয়তো ওরকম একটা শিশু এই দেশটাকে পাল্টে দিত, কে জানে। এরকম একটা সম্ভাবনা জীবনে একটা না 315টা সম্ভাবনাময় জীবন নষ্ট করে দিচ্ছে। এবং প্রধানমন্ত্রী বলেছেন এই কাজ যাদের কারণে হয়েছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আর ওনার এই আধা উপদেশটা বলে ওদের ইন্টেনশন ছিল না, ফাজলামি করে, সে ফাজলামি করে। না না, এখানে ইন্টেনশন না থাকার তো কোনো কারণ নাই। কারণ আপনার চিফ অ্যাডভাইজার কি বলেছিলেন যে আমরা টিকা উৎপাদন করব, টিকা আনার দরকার নাই। আর এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা দিয়েছেন, নিজের জন্যই একটা মন্ত্রণালয় দরকার পড়ে, কারণ এত অসুস্থ থাকেন। উনি কয়দিন অফিসে গেছেন, তো তারা যে বলছে তারা উৎপাদন করবে, কোথায় উৎপাদন করেছে? এবং এর আগে শেখ হাসিনার সময় থেকে 21 থেকে কোনো টিকা আসে নাই, করোনা এইসবের কারণের জন্য। তো 21 থেকে আসে নাই, ওনাদেরকে বলা হয়েছে আমলারা যে টিকা নাই পর্যাপ্ত, সে এটাতে গা তুলে নেয়। অথচ যেসব কিছু করার দরকার না ওগুলো ঠিকই করেছে, যেগুলো তার ঋণ মওকুফ করানো, তার ট্যাক্স মওকুফ করানো, তার বিভিন্ন কোম্পানি বানিয়ে তার বিদেশদের কাছ থেকে নেওয়া, ইউনিভার্সিটি বানানো, এগুলো কিন্তু সে আকাম সবই করেছে। তাহলে এত বড় সর্বনাশটা যে করলো, এতগুলো সন্তান চলে গেল, তারাই না বলে শেখ হাসিনা এতগুলো লোক মেরেছে। শেখ হাসিনা ফাঁসির বিকল্প হতে পারে না, শেখ হাসিনার শরীর রক্তে রঞ্জিত, সারা হাতে রক্ত লাগা। তাহলে এটা কি হলো? এই যে এই 3 শতাধিক, তার উপর আবার 20,000-এর চেয়ে বেশি বোধহয় ইনজুর, 30,000-এর মতো। তাহলে এই যে এই এতগুলো মানুষ, এর মধ্যে কয়জন মারা যাবে আমরা জানি না কেউ, এবং বিকলাঙ্গ হয়ে যাবে অধিকাংশ। তাহলে আপনার কি মনে করেন একজন বাস চালক যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে 30 জন মারা যায়, ধরেন সর্বোচ্চ 50 জন মারা যায়। আর একটা জাতির কেউ যদি এই টাইপের একটা জেনে শুনে এত বড় ভুল করে, এত বড় একটা খারাপ কাজ করে, এতগুলো সন্তান মারা গেল, তার কি হওয়া উচিত? একটা মানুষ মারলে 302 ধারা। কথাটা বললো বাচ্চা লোক যে যদি মানুষ মারে, ধরেন আপনার 2 জন লোক মারা গেল, বাচ্চা লোকে কি মারার ইন্টেনশন থাকে? আপনি একটা চালক দেখাতে পারবেন যে তার মারার ইন্টেনশন ছিল?
অনেক সময় কি হয়, হয়তো সে মদ্যপ থাকে, অথবা অনেক সময় সে টায়ার্ড থাকে, ঘুম ঘুম চোখ দিয়ে চালায়, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়। বাস চালকদের, আপনার ড্রাইভারদের দেখেন, একটা রাস্তার মধ্যে যদি একটু কুকুর পরে, কুকুর, তাকেও তারা বাঁচানোর চেষ্টা করে, তো তার কি ইন্টেনশন থাকে? তার শাস্তি হয় না? আর উনি সার্টিফিকেট দিচ্ছেন ইন্টেনশন নাই। শুনেন, এইগুলি মানুষ না, আমি বলি কোনগুলি মানুষ না। এই যে ডক্টর ইউনুস গং, টেড টার্নার মারা গেছে কালকে। টেড টার্নারকে CNN এর মালিক ছিল, সে মারা গেছে। তার মৃত্যু উপলক্ষে ডক্টর ইউনুস তার নিজের ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচয়ের মতো দিছে। সে কত ভালো ছিল, কি ভূমিকা ছিল এই পৃথিবীর জন্য, সাংবাদিকতার জন্য। টেড টার্নার কি কি করছে না করছে, এটা ওনার ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড এগুলো করছে। উনি তো বিশ্ব নাগরিক না? তো বিশ্বের মধ্যে এই দেশটা পড়ে না? 350 বাচ্চা মারা গেল, শিশু মারা গেল, ওই লোকটা 15 বয়সে মারা গেছে। উনি একটা শব্দ উচ্চারণ করছে, একটা শোক প্রকাশ করছে সে আরো বড় আলাপ করে। আর তার যারা পক্ষ নিয়েছে, সেই পক্ষপাত দুষ্ট উপদেষ্টা বলে যে এটা ইন্টেনশন ছিল না। আচ্ছা, এই বিষয়ে বিএনপি সরকার কি উদ্যোগ নিতে পারে, মানে যদি একটু শুনি। দেখেন, বিএনপি সরকার যদি উদ্যোগ না নিত তাড়াতাড়ি, তাহলে আরো অনেক বেশি ডিজাস্টার হতো। অপরাধের ব্যাপারটা কিভাবে দেখবে? অপরাধের ব্যাপার যেটা মাসুদ ভাই বললেন, যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে, ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। তা যখন একজন প্রধানমন্ত্রী এই কথাটা বলে, তখন তার তো জেনে বুঝেই বলে যে ইন্টারিম সরকারকে কতটা ছাড় দিতে হবে বা হবে না। এখন আপনারা মনে করেন বিএনপি সরকার কি করে নাই? বিএনপি সরকার আসার 1 মাসের মধ্যে এটা জানতে পারছে। সাথে সাথে আপনি জানেন যে সরকারি টাকা পয়সা নিতে গেলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার একটা গরিবের জন্য আপনার টাকা বরাদ্দ আছে, গরিবের দুস্থ তহবিলে। আমি একজন এমপি হিসেবে বলছি, এর আগেও ছিলাম। তো দুস্থ তহবিলে, কিন্তু দুস্থ তহবিলে রাস্তায় একজন গাড়ির নিচে পড়ে পা ভাঙছে, ওকে আমি টাকা দিতে চাই, ওর টাকার খুব দরকার। দুস্থ তহবিলের টাকা যদি ওকে দিতে হয়, তাহলে ওর পাটা গ্যাংরিংয়ে কাইটা পড়ে যাওয়ার পরে অথবা ও মারা যাওয়ার পরে দিতে হয়, টাকাটা পাবে। কারণ মিনিমাম 6 মাস লাগে, 8 মাস লাগে। তো এই টিকার টাকাটাও এইভাবেই হতো। ওইখানে কিছুটা আপনার কিসের, ওই কোভিডের কিছু টাকা ছিল একটা সেখান থেকে নিয়েছে। আমার সাথে ডিজির কথা হয়েছিল, ডিজি মহোদয় বললেন কোভিডের কিছু টাকা নিয়েছি আপা, আর কিছু বাকি টাকি দিয়ে, যেহেতু এইটা যাদের কাছ থেকে টিকাটা পর্যাপ্ত পরিমাণে টিকা আছে এবং তারা জানে এরকম ঘটনা ঘটবে, কারণ তাদের ব্যবসাটাই এটা ইউনিসেফের। তারা যখন আপনাকে 20 বছর টিকা দিচ্ছে, আপনি 4 বছর নিচ্ছেন না, তারা এই দিনটার জন্য প্রতীক্ষা করে আছে, নাকি মাসুদ ভাই? যে এই ঘটনাটা এরকম ঘটবে, সময় তারা সচেতন করেছিলেন যে এটা করেন না। তো তাদের কাছে ছিল এই টিকা এনে সাথে সাথে প্রথম ডোজ দেওয়া হয়েছে অন্য বাচ্চাদেরকে যেভাবে হোক। এবং আপনি জানেন যে এই টিকা, মানে স্বাস্থ্যের ডিজি যে কথাটা বলছেন, এটা কত দুঃখজনক যে এটা কিন্তু প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয়, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্টরা কি করে বেতন পায়? এই ইন্টারিম গভর্নমেন্ট এদের বেতন বন্ধ করে দিছে, প্রজেক্ট বন্ধ করে দিছে। এই মানুষগুলা, যে মানুষগুলো যাও টিকা ছিল সেটা যে দিবে, এখন আপনি 6 মাস বেতন পান না, আপনার কোন টাকা লাগছে? আপনি তো পেটের ধান্দায় দৌড়ান লাগবে। এই অবস্থাটা করছে, তাহলে তার কতগুলা শাস্তি হওয়া উচিত এই গভর্নমেন্টের? আচ্ছা, সেই শাস্তি হবে কিনা, বা আমরা যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন একটি বক্তব্যে ক্ষমার অযোগ্য, আশা করি মানে যদি অপরাধী হয়ে থাকে তারা ক্ষমা পাবে না। অবশ্যই অপরাধী হয়ে থাকে না, যদি আপনি যদি বলার কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এখানে এটাই সত্য যে তারা ইচ্ছে করে এই কাজটা করেছে, তাদের সচেতন করা হয়েছে, জানানো হয়েছে, ইউনিসেফ থেকে জানানো হয়েছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজেক্টের যারা বেতন পায় তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, মুখ থুবড়ে পড়ছে, প্রজেক্টের সময় আছে তারপরে মুখ থুবড়ে পড়ছে, আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু দেয় না, তো কি করবে? না, আমি মানে যদি শব্দ ব্যবহারে আপনার প্রতিক্রিয়াটা ভালোই লাগলো। নিশ্চিত যদি অপরাধ মানে কি, বাচ্চাগুলি মারা জানে। হ্যাঁ, তো যদির কথা নদীতে রাখে, নদীতে যদি রাখি, তাহলে বিএনপি সরকার এখনো কেন বসে আছে? এখনো কোনো দৃশ্য, এটা তো আমার প্রশ্ন, ওনাকে জিজ্ঞেস করে লাভ কি? হ্যাঁ, ডিসিশন মেকার নাকি রে ভাই? এটা আমার কোন, আমি জবাব দিই আপনাকে। আচ্ছা বলেন, আপনার জবাব শুনি। যা বলে যে ওখানে আছে একজন বসে আছে, একজন দেখা যাচ্ছে, বলছি ইন্টেনশন ছিল না। আরো এরকম ইন্টেনশন না থাকার মতবাদধারী আরো 5-6 জন আছে। আচ্ছা, তারাই করতে দিচ্ছে না, তারাই বোঝাচ্ছে এটা তো ইন্টেনশন ছিল না।
আর ইন্টেনশনে গুল্লি মারি ভাই। তাহলে যদি কেউ বলে এটা যদি বিএনপি সরকার এদের প্রতি অ্যাকশন না নেয়, আমি বলে রাখি যে বিএনপির এটার প্রতি এই অ্যাকশন তারা না নেয়, তাহলে এই যে 350 শিশুর মৃত্যু, এতে প্রত্যেকের অভিশাপ এই সরকারের গায়ে লাগবে। 350 অভিশাপ ওই 300 এমপি দিয়ে আপনি কুলাইতে পারবেন না। এই 350 মায়ের হাহাকার এই সরকারের উপরে যে পড়বে। আপনি বলবেন যে আমি আধ্যাত্মিক কথা কইতেছি, আধ্যাত্মিক কথা না। সন্তান হারা মায়ের যে হাহাকার, যে চিৎকার, যে ক্রন্দন, এই ক্রন্দন আপনি আমি না মানতে পারি, কিন্তু যদি পৃথিবীতে আল্লাহ বলে কিছু থাকে, আল্লাহ যদি পৃথিবী বানায় থাকে, ওনার কানে এটা লাগবে। এর জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে পারেন। ওই যে আমি ইয়েকে ওনার পক্ষ নিয়ে নিছি, আমি ইউনূস সাহেবকে ভালোবেসে ফেলাইছি, অতএব আর আমার ওনার কোনো দোষ নাই। যে বলবে সেও মরবে, সেও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এত সহজ না দুনিয়াটা। এই দুনিয়াতে আপনি যা করবেন তার প্রতিফল পাওয়ার জন্য পরকাল পর্যন্ত যাওয়া লাগবে না, দুনিয়াতেই হয়ে যায়। এরকম অনেক হাহাকার, অনেক শিশুর মৃত্যুর কান্না কিন্তু হাসিনার উপরে দিয়ে পড়ছিল। আপনি দেখেন কত লোক মারা গেছে আন্দোলনে, 1-2 শিশুর গুলি খেয়ে মরছে, সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে না? হ্যাঁ। কেন আলোচনা হয়েছে বলেন? কেন আলোচনা হয়েছে? আবেগের আমি মারা গেলাম ভাই, আমার 10টা দোষ থাকতে পারে, ওই বাচ্চার কি দোষ বলেন আপনি আমাকে? সে পৃথিবীতে আসছে, সে পৃথিবীটা দেখতে পারলো না, তার তো একটা ভূমিকা থাকতো পৃথিবীর জন্য, সে দেখাইতে পারলো না, তার আপনি মেরে ফেলাইলেন আর বলেন যে ইন্টেনশন ছিল না। এই একটা কথা বলার জন্য ওনার চাকরি যাওয়া উচিত। আচ্ছা ভাই, যেমনটি বলছিলেন যে ওনার মতো আরো অনেকেই আছে, আছে অনেক আছে, তাহলে এই সরকারের মধ্যে আছে। তাহলে যদি কেউ বলে যে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকার দ্বারা প্রভাবিত, তাহলে সেই কথাটা এই কথা সত্য। আচ্ছা, অন্তর্বর্তী সরকার দ্বারা বিএনপি সরকার অনেকটা প্রভাবিত। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে একটা চুক্তি হয়েছে, আচ্ছা আপনি বুঝান তো ভাই, আমার বুঝান। বিএনপি লোকটি আছে, বিএনপির হাইকমান্ডকে আমি প্রশ্ন করি, আপনি আমাকে বুঝান কোন ইকুয়েশনে ডক্টর খলিল পররাষ্ট্রমন্ত্রী, বুঝান আমারে। আচ্ছা, এই প্রশ্নটাই আপা একটু বুঝান তো, যে আমারে কেন উনি এত কঠিন ওই প্রশ্ন ওনার কবর পড়ে আমি। আচ্ছা যাই হোক, কবর না পড়লেও যেহেতু প্রশ্ন করছেন, বানায় হলেও তো লিখতে হবে। এখন শোনেন, আমরা নিজেরাও, বিএনপি নিজেও বলেছিলেন ওনাকে, 3 জন উপদেষ্টার একজন উনি ছিলেন, যে তাদেরকে সরায় দিতে হবে। তারপরে যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে এবং পরবর্তীতে সাজানো কিছু কিছু আছে না, মালা সাজানোর যা মনে হয়েছে, সেটা হলো আমরা নির্বাচনের 5-6 মাস আগে থেকে আজকের পররাষ্ট্রমন্ত্রীকে খুব ঘুরতে দেখেছি। আচ্ছা, এই ইন্ডিয়া যাচ্ছে, দিল্লি যাচ্ছে, হিসাব মিলত না। দিল্লির সাথে উপদেষ্টাদের এত খারাপ সম্পর্ক, তারপরে উনি এত দিল্লি যাচ্ছে কেন? দিল্লি যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন, তারপরে আমেরিকা যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, মিডল ইস্টে যাচ্ছেন, কাতার যাচ্ছেন, দোহা যাচ্ছেন। এরকম যাওয়ার পরে এটা মিলানো যেত না যদি নির্বাচনের দিন নির্বাচনটা না হতো। এই নির্বাচন হওয়া নিয়ে আমি, মাসুদ ভাই সহ আমাদের এক ঝাঁক পলিটিক্যাল লোক এবং সাংবাদিক, আমরা যারা টক শো করি, এবং বাংলাদেশের বিভিন্ন জন, খোদ প্রধান উপদেষ্টা সহ, আপনার বলতো যে এই নির্বাচনটা খুব হিসেবের মধ্যে, ডেঞ্জারাস কোনো ঘটনা ঘটতে পারে, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আদৌ নির্বাচন হবে কি না আমরা সবাই বলতাম, কিন্তু নির্বাচনের 2 দিন আগেও বলেছি। তা সেই জায়গায় যখন নির্বাচনটা হয়ে গেল, তখন আমার মনে হয় এই ভদ্রলোকটার দৌড়াদৌড়িতেই উনি হয়তো নির্বাচনটাকে সাকসেসের একটা ছবি দিতে পেরেছেন। হ্যাঁ, তো এই কারণে হতে পারে, আমি কিন্তু হতে পারে বলেছি। আমি এখানে মাসুদ ভাইয়ের কোনো লেখার কারণ নাই, আমি হতে পারের মধ্যে আছে। আমার মনে হয়েছে যা এটার কারণে হয়তো বিএনপি সরকার তাকে সরান নাই বা একটা পুরস্কৃত করেছেন। আর অন্য উপদেষ্টাদের যে ধরনের হরিলুট করার যে অবস্থাটা আমি, আপনি, মাসুদ ভাই সবাই শুনেছি, এই লোকের সম্পর্কে আমরা এইসব শুনি নাই। আচ্ছা, এটাও একটা কারণ হতে পারে। আরেকটা জিনিস যে আপনি আপনার এটা নাই বলি থাক। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে শেষে আরেকবার আসবো। মাসুদ কামাল ভাই, আপার কথা থেকে আমার একটি প্রশ্ন এলো এবং আপনাকে আমি প্রশ্নটি করতে চাই যে, এবং ঘুরে ফিরে বিএনপি সরকারের নানা জনের মুখ থেকে আসে যে
যদি নির্বাচন না হতো, নির্বাচন না হওয়ার সংশয় থেকে এই করেছি সেই করেছি। আচ্ছা, যদি নির্বাচন অন্তর্বর্তী সরকার না দিত, জনগণ কি স্বাভাবিকভাবে মেনে নিত? বা বিএনপির কেন এইটা ওইটা করে নির্বাচন আদায় করতে হতো? জনগণের প্রতি বিএনপির আস্থা কি এতই কম? খুব বেসিক একটা প্রশ্ন করছেন আপনি প্রশ্ন না করলে এই প্রশ্নটা আমি করতাম। আচ্ছা, যে অন্তর্বর্তীকালীন সরকার কি দিবে কি না দিবে, এর জন্য বিএনপি অপেক্ষা করবে কেন? বিএনপিকে এই ধরনের কাজ তো আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ তো অনেক কথা বলছে, আসেন ইলেকশন করেন, আপনাদেরকে এতটা আসন দেবে এতটা করবো, বলছে না? বিএনপি গেছে? না, জানি তো। না হলে আপনাদেরকে মামলা দিব, অমুক করবো, দিছে মামলা। বিএনপিকে নথি স্বীকার করছে? কয় নাই। বিএনপি তখন কার উপর ভরসা করছে ভাই? ভাগ্যের উপর নাকি জনগণের উপর? জনগণের উপর। বিএনপি তো একটা জনগণের দল। বিএনপি কি ষড়যন্ত্রকারীদের দল? বিএনপি কি আপোষকামীদের দল? বিএনপি কি এরকম মানে ব্যাকডোর দেওয়া ক্ষমতায় যাওয়ার দল? বিএনপি কি জনগণের দল, যে দলের সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ আছে। দেখেন এই নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে অনেক শঙ্কা ছিল, কিন্তু বিএনপি কি জানতো না যে নির্বাচন হইলে আমি জিতবো? জানতো তো। কেন জানতো? কে বলছে? জনসমর্থন ছিল। তাহলে কি কেউ চিঠি লিখছে? লেখেন, সে জানে, সে জনগণের পালস তো বুঝে, এই জনগণ আমার সঙ্গে আছে, বোঝে না সে? এটা যদি বুঝে তাহলে ডক্টর ইউনূস কবে দয়া করে ইলেকশন দিবে কি দিবে না তার উপর বিএনপিকে থাকতে হবে। ইউনূসের ক্ষমতা ছিল বলার যে ইলেকশন আমি দিব না, তার ক্ষমতা ছিল। ইউনূসের ঘাড়ে কিন্তু একটা দল উঠে গেছিল, আপনি জানেন। উঠে গেছিল, তারা তাকে হিলিক দিছে। কিন্তু ওই যে আর্মি চিফ বলছে 18 মাস, 18 মাসের পরে একদিনও সে যাইতে পারে নাই। আর্মি চিফ যে 18 মাস বলছিল, তার বাইরে একদিনও সে নড়তে পারে নাই। ঘাড়ে উঠছিল অনেকেই, ঘাড়ে উঠে উকুন টুকুন মারছে, সেটা কোনো হিসাব না। উকুন মারা একটু আরাম পাওয়া যায়, কিন্তু সাহস আসে না। সেই সাহস ইউনূসের নাই। কাজে এই মাথায় রাখেন আপনার, ইলেকশন 18 মাসের মাথায় হতো, কোনো কিছু বলার নাই। আমাদের বাদ বাকি আলোচনা করে কোনো লাভ নাই। তো বিএনপির উপর আস্থা রাখতে পারলো না কেন? বিএনপি আস্থা রাখতে পারে নাই, এবং সেটা বলে ফেলেছে আমাদের সালাউদ্দিন সাহেব, বলে ফেলেছে। এইটা প্রমাণ করে যে বিএনপি আজকে এই দেশের জনগণকে তাদের মানে ভিত্তি মনে করে না। এর চেয়ে বড় ব্যর্থতা বিএনপির জন্য আর কিছু হতে পারে না। আমি বিএনপিকে জনগণের দল হিসেবে মানতে চাই, বিবেচনা করতে চাই, কিন্তু ওনারাই চান না। ওনারাই জনগণের উপর আস্থা রাখতে চান না। ওনাকে আস্থা রাখতে হয় ডক্টর খলিলের উপর, যে নাকি আবার রজার খলিল না কি জানি নাম ওনার আছে। তো এইগুলি করে তো লাভ নেই রে ভাই। আচ্ছা, যে ধন্যবাদ আপনাকে। আপা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি এই বিষয়ে কিছু না বললে আমি পরের প্রশ্ন করতে চাই। একটি প্রশ্ন আপনার জন্য রেখেছি, সেটা হলো আপনি কয়েকদিন আগে একটি টকশোতে মানে জামাতের ইসের কথা বলেছিলেন আর কি, জাকাতের। আমার এটা নিয়ে মানে প্রশ্নটা একটু অন্যরকম। সেটা হচ্ছে বিএনপি কেন্দ্রিক আমি করতে চাই যে চাঁদাবাজির যে অভিযোগটা বিএনপিকে করা হয়, এই অভিযোগের এগেইনস্টে অন্য দলের যে জাকাত ভালো মন্দ সেই বিষয়টিকে এনে কি চাঁদাবাজিকে হালকা করা হয় নাকি চাঁদাবাজিকে অস্বীকার করা হয়? এটা যদি একটু বলতেন। দেখেন, চাঁদাবাজি হালকা হওয়ার কোনো সুযোগ নাই। চাঁদাবাজি অলওয়েজ এটা একটা অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। আমি মনে করি এটা খুব খারাপ। আপনার মনের বিরুদ্ধে আপনার কষ্টার্জিত পয়সা আরেকজন নিয়ে যাবে, জবরদস্তি করে নিতে বাধ্য করবে, আপনাকে দিতে বাধ্য করবে। এটা খুবই নেক্কারজনক ঘটনা। আমি যেটা বলেছিলাম সেই দিন, সেটা নেক্কারজনক ঘটনা, শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু শাস্তিটা আপনি পেয়ে গেছেন। ধরেন আপনার 5 বছরের জেল হয়েছে, কথার কথা। 5 বছর পরে আপনি জেল থেকে বের হয়েছেন, আপনি কি ওই দিনও তো আর চাঁদাবাজ না? না, আমি এই কথাটা বলেছি। শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি হয়ে যাওয়ার পরে সে কিন্তু কিওর। কিন্তু কোনো দল যখন জাকাত A to Z জাকাতটা ব্যবহার করে, নিজেরা নেয়, নিজেরা খায়, এবং জাকাতের পয়সায় দলটা চলে, দলের সুন্দর সুন্দর জিনিসগুলো চলে। জাকাত ইসলাম কাকে দেওয়ার জন্য বলেছে? ধনী তার টাকাটা গরিবকে দিবে। কোনো রাজনৈতিক দলকে কিন্তু জাকাত দিতে বলে নাই। যে এটা ধনীর কাছ থেকে গরিবের অধিকার, গরিবকে দেওয়া ধনীর কর্তব্য জাকাতটা। কিন্তু ধনীকে ধনী জাকাত দিবে এটা হয় না। আপনার একটা দল ধনী
ধনী, আপনি আপনি বলেন ওই দলের সর্বোচ্চ ব্যক্তিটা সে কি গরিব? তার কি জাকাত নিতে হয়? সর্বনিম্ন ব্যক্তিটা হতে পারে, তারা দিতে পারেন আপনি। ওনারা কি জাকাতই নেন নাকি দলের কন্ট্রিবিউশন নেন? কন্ট্রিবিউশন কিভাবে হলো? আপনি চাকরি করেন, আমি যতটুকু আমি না জেনে কথা বলি না, আপনি চাকরি করেন, আপনি কেন ঠেকা লাগছে রনি আমাকে প্রতি মাসে আপনি চাকরির 5% দিবেন? কেন আমি আপনার সংগঠনে আছি, শৃঙ্খলা মানতে চাই, নিয়ম। 5%ই দিতে হবে কেন? আচ্ছা, আপনি ব্যবসা করেন, ব্যবসার লভ্যাংশের প্রতি মাসে, জাকাত কিন্তু মাস না, জাকাত কিন্তু বছর। হ্যাঁ, আপনি মাসে দিচ্ছেন। আমি একবার সুইডেনে একটা আপনার সেমিনারে গিয়েছি, ওইখানে একজন তাদের একটা ছেলের সঙ্গে দেখা, কথা বললাম এখানে তোমাদের কেমন লোক থাকে, বলে 35,000 এনলিস্টেড। আচ্ছা। হ্যাঁ, বলে যে, আমি বললাম যে কিভাবে চলো, বলে যে এই যে এরা 5% দেয় এইটা, এবং 35,000 আপনি হিসাব করেন, 5% যদি 3,000 ইউরো, যদি একজন লোক না ইনকাম করলেও সে টিকতে পারবে না ইউরোপে, নাকি? মিনিমাম 3,000 ইউরো। 3,000 ইউরোর 5% কত হয়? 1,000 ইউরোর 5% কত হয়? 500 ইউরো, 3,000 1500 ইউরো, না আরো কম, আপনার 150 ইউরোর মতো। 1,000 ইউরোর 50 টাকা, 50 ডলার 5%, হ্যাঁ, ইউরো, 150, মিনিমাম 150 দিয়ে আপনি 35,000 গুণন দেন, আপনার টাকা ধরে রাখতে পারবেন না, আপনার ক্যালকুলেটরে ধরবে না। না, কিন্তু এটা তো জাকাত হলো না। এটা জাকাত। আপনি কি মনে করেন আমি যখন আমার এক গরিব আত্মীয়কে দেই, আমি কি সবসময় আমার টাকা থেকে দেই? আমি ইসলাম আমাকে যে ধার্যটা করছে, আমি কিন্তু মনে মনে ওকে বলি না, এটা বলতেও হয় না। আমি তোমাকে জাকাত দিলাম, কেউ কিন্তু বলে না, বাট আমি যখন কিছু দিলাম তখন কিন্তু এটা আমি মনে মনে হিসাব করে ফেলি যে আল্লাহ আমি এই টাকাটা অমুকরে দিলাম। স্পষ্ট আপা, তাহলে আমি এই কথাটাই বোঝাতে চেয়েছি যে যাদের তারা যোগ্য না জাকাতের, কিন্তু জাকাত দিয়ে তারা খায় দায় ঘুমায়, গাড়িতে উঠে গাড়ির তেল কিনে, এবং এটাও অন্যায় সবকিছু